আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ রাইটিং ক্লাস। আজকে আমরা কেমব্রিজ আইএলস বুক নাম্বার 8-এর টেস্ট নাম্বার 3 থেকে দেখব রাইটিং টাস্কটা। আবার বলছি আইএলস বুক 8 অর্থাৎ কেমব্রিজ আইএলস বুক 8 টেস্ট নাম্বার 3 রাইটিং টাস্ক 1। এখানে দেওয়া আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। এই টাস্কে আপনাকে 20 মিনিটের মতো সময় ব্যয় করা উচিত, বাধ্যতামূলক না, 20 মিনিটের বেশিও চাইলে ইউজ করতে পারবেন আপনি। টোটাল 2টা টাস্ক মিলিয়ে 1 ঘন্টা, এই টাস্কে 20 মিনিটস সাজেস্ট করা হয়েছে। The diagrams below show the stages and equipment used in the cement making process and how cement is used to produce concrete for building purposes. নিচে যে ডায়াগ্রামটা বা যে ছবিটা, এই ছবিটাতে বেসিকলি যে সমস্ত যন্ত্রপাতি সিমেন্ট মেকিং এর জন্য অর্থাৎ সিমেন্ট বানানোর জন্য ব্যবহার করা হয় এবং কি কি স্টেপ বাই স্টেপ কিভাবে সিমেন্ট বানানো হয় এবং সিমেন্ট কিভাবে বিভিন্ন কিছু বানানোর জন্য, ইমারত বানানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? সো এইটা মূলত এই ডায়াগ্রামের মূল বক্তব্যটা। আবারও পড়ছি, দ্য ডায়াগ্রাম বিলো শো দ্য স্টেজেস, অর্থাৎ নিচের ছবিটা দেখায় হচ্ছে বিভিন্ন স্টেজ অ্যান্ড ইকুইপমেন্ট, যন্ত্রপাতি ইউজড ইন দ্য সিমেন্ট মেকিং প্রসেস, যেগুলোকে সিমেন্ট বানানোর যে প্রসেসটা সেটাতে ব্যবহার করা হয়। অ্যান্ড হাউ সিমেন্ট ইজ ইউজ টু প্রডিউস কংক্রিট ফর বিল্ডিং পারপাস, এবং সিমেন্ট থেকে পরবর্তীতে কিভাবে কংক্রিট বানানো হয় সেটা এখানে দেখানো হয়েছে। Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. ঠিক আছে? নিচের ইনফরমেশনগুলোকে সামারাইজ করতে বলা হয়েছে বা সামারি করতে বলা হয়েছে। বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, আপনাকে এটার যে মূল বক্তব্যগুলো সেগুলোকে সিলেক্ট করতে হবে এবং সেগুলোকে রিপোর্ট করতে হবে, অর্থাৎ লিখিত আকারে দেখাতে হবে। অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট, এবং যেখানে আপনার মনে হয় যে এখানে কম্পেয়ার করা দরকার সেখানে বিভিন্ন কম্প্যারিজন দিতে হবে, অর্থাৎ আপনি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা দিতে হবে। সো এখন দেখি যে এটা মূলত কি দেখাচ্ছে। প্রথম ছকে বা প্রথম ডায়াগ্রামে সিমেন্ট প্রোডাকশন, সেকেন্ড ডায়াগ্রামে হচ্ছে কংক্রিট প্রোডাকশন। প্রথমে তো সিমেন্ট বানাতে হবে, সিমেন্ট থেকে পরে কংক্রিট তৈরি হবে। সো এইখানে দেখেন প্রথম থেকে প্রসেসটা এখান থেকে শুরু হয়েছে। এইখানে লাইমস্টোন এবং ক্লে, ঠিক আছে, এই দুইটাকে প্রথমে একটা যন্ত্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। সো প্রথমে লাইমস্টোন আর ক্লে প্রবেশ করানো হচ্ছে। লাইমস্টোন মানে হচ্ছে চুনাপাথর, ক্লে মানে হচ্ছে কাদামাটি বা মাটি বলতে পারেন। সো এটাকে ক্রাশারের ভেতরে প্রবেশ করানো হচ্ছে, যেখানে এই জিনিসগুলোকে গুঁড়া গুঁড়া করে ফেলা হবে, ক্রাশ করে ফেলা হবে। সো এই জিনিসটা হচ্ছে ক্রাশার। তারপরে এটা ক্রাশ হয়ে বা গুঁড়া গুঁড়া হয়ে পাউডারের মতো হয়ে যাচ্ছে, এই যে পাউডার। তারপরে এটাকে মিশ্রিত করার জন্য একটা মিক্সারে ঢুকানো হচ্ছে। তারপরে সেটা এখানে চলে এসে রোটেটিং হিটার, মানে এই জিনিসটা ঘুরবে এবং এটা তাপ দিয়ে এটা উত্তপ্ত হবে। এই যে হিটটা বাইরে থেকে ভেতরে যাচ্ছে। এবং এরপরে একটা গ্রাইন্ডার হচ্ছে সেই জিনিসটা যেটাকে এটাকে আরও বেশি মিশ্রিত করার জন্য এটাকে গ্রাইন্ড করে, জাতাকলের মতো একটা জিনিস, যেখানে এটাকে আরও করে করে আপনাকে এটাকে একদম পাউডারের মতো বানিয়ে ফেলা হবে। তারপরে সিমেন্ট তৈরি হয়ে গেছে, তারপরে সিমেন্টটাকে ব্যাগে ভরা হচ্ছে। সো প্রথম থেকে প্রসেসটা আবার দেখি। চুনা পাথর এবং কাদামাটিকে বা মাটিকে আমরা দিয়ে দিলাম ক্রাশারের মধ্যে, ক্রাশার থেকে বের হয়ে এটা মিক্সারে চলে গেল, এখানে মিক্স হচ্ছে। ক্রাশারে পাউডারের মতো বের হলো, পাউডারটা মিক্সারে চলে গেল, মিক্সার থেকে চলে আসলো হচ্ছে রোটেটিং হিটারের মধ্যে, তারপরে এটাকে হিট দেওয়া হচ্ছে, তারপরে এটা গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড হয়ে তারপরে চলে আসছে সিমেন্ট হিসেবে, সিমেন্টটাকে ব্যাগে ভরা হচ্ছে। এটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন। তারপরে কংক্রিট, সিমেন্টকে একটা কংক্রিট মিক্সারের মধ্যে ঢালা হচ্ছে। দেখেন কংক্রিট মিক্সারের মধ্যে সিমেন্ট দেওয়া হচ্ছে, তারপরে বালু দেওয়া হচ্ছে আর ওয়াটার দেওয়া হচ্ছে এবং গ্রেভেল দেওয়া হচ্ছে 50%। সো এটা একটু দেখে নিই আমরা। সো এখানে স্যান্ডের সাথে গ্রেভেল দেওয়া হচ্ছে। গ্রেভেল হচ্ছে বেসিক্যালি নুড়ি পাথর, ছোট ছোট যে পাথর, নুড়ি পাথর হচ্ছে গ্রেভেল। তারপরে এই সকল কিছুকে এখানে কংক্রিট মিক্স করা হচ্ছে। এই যে গ্রেভেলের মানে এখানে দেওয়া আছে স্মল স্টোনস। এনিওয়ে,
সো এখানে মিক্স করার মাধ্যমে আমরা কংক্রিট প্রোডাকশনটা পাচ্ছি। এই হচ্ছে ইন শর্ট বাংলাতে সহজভাবে এই পুরো ২টা প্রসেসটা। এটা আপনি যখন লিখতে যাবেন, তখন আপনি কিভাবে এটা লিখবেন। সো প্রথমে স্টার্ট করতে পারেন এভাবে যে দ্য ডায়াগ্রাম শোজ দ্য সিমেন্ট প্রোডাকশন অ্যান্ড কংক্রিট প্রোডাকশন প্রসেস ইন আ ভেরি ইলাস্ট্রেটিভ ওয়ে। একটা উপমা আপনি দিতে পারেন বা একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন। As we see in the first picture or first diagram, limestones and clays are poured into a crusher where they get crushed and become powder. After that, they enter the mixer where they get mixed with each other and slowly they move on to the rotating heater. The rotating heater has heat coming in from outside and they get enough heat to move on to the grinder, and the heater is there to basically heat it up and prepare them so that they are grinded easily. I would say that the cement production is not that simple, and it's one of the most complicated industrial processes, but it is represented in a very understandable way in this diagram. And at last, the last process is the grinding, which is, I would say, the most important process, where the cement is grinded to the pre-cement or the pre-production cement is grinded to the absolute perfection to make the actual cement, and then they are boxed and bagged and they are put into a bag and they come out as the final product or the cement. এইটা হচ্ছে প্রথমটা। এটা লেখার সময় আপনি মাঝখান থেকে কংক্রিটের সাথে তুলনাটা আগেই করবেন না, পরবর্তীতে কংক্রিটের ব্যাপারটা আপনি বলবেন। In the second diagram, we can see that cement, water, sand, and gravel are put into a concrete mixer, which is basically the foundation of making concrete. It's not a very complicated process. Cement, which we have got from the earlier diagram, how it's made, and 10% water is mixed, and 25% sand, and the most important element or the majority of the element is gravel or small stones. All of them are mixed into a concrete mixer, and the final byproduct is the concrete that is used for the modern day industrial processor or the structural processes. So it's basically a very easy process from the diagram that is shown here, but obviously it's not that easy as the picture says. As we can see, cement production has more, the hand of production is more sophisticated, or it has more lines and more equipments and more steps. But concrete production is fairly simple, but I think it's the final process to this whole maneuver, so it takes a lot of time. So these processes, when simplified, can mean that any person with general knowledge can see this and understand whether it's possible to mix and match the cement and concrete production. So basically, cement production is a long process, and concrete production has a few less steps, but in general, it's not that easy either. So these are the two diagrams that are being represented here. So এইভাবে আপনি প্রথম টাস্ক 1টা লিখে ফেলতে পারেন আপনার নিজের মতো করে, এখানে কি বলা হচ্ছে সেটা, এবং যেখানে উদাহরণ প্রয়োজন বা যেখানে আপনার কম্প্যারিজন করা প্রয়োজন সেখানে কম্প্যারিজন করে। তারপরে আমরা চলে যাচ্ছি রাইটিং টাস্ক 2। এখানে হচ্ছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। সো টাস্কটা কি আমরা পড়ে নেই। ইনক্রিজিং দ্য প্রাইস অফ পেট্রোল ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ গ্রোয়িং ট্রাফিক অ্যান্ড পলিউশন প্রবলেমস। তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে পেট্রোলের দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনার যে রাস্তাঘাটে যে ট্রাফিক এবং পলিউশন, যানজট এবং দূষণ বন্ধ করার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে যে পেট্রোলের প্রাইস বাড়িয়ে দেওয়া, এটা বলা হচ্ছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তুমি কি এই বক্তব্যের সাথে সম্মত নাকি সম্মত না? হোয়াট আদার মেজার্স ডু ইউ থিঙ্ক মাইট বি এফেক্টিভ? অর্থাৎ তুমি যদি সম্মত না হও
বা হও, তাহলে তোমার কি মনে হয় অন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বায়ু দূষণ এবং যানজট এই সমস্যা দুটা সমাধানের ক্ষেত্রে? So give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. আপনাকে নিজের মতো করে লিখতে হবে এবং নিজের যদি কোনো উদাহরণ জানা থাকে তাহলে এক্সাম্পল জানা থাকলে সেটা দিতে হবে। সো এইটা বেসিক্যালি আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে পেট্রোলের দাম বাড়ালেই কেবলমাত্র আপনি যানজট সমস্যা নিরসন হয়ে যাবে কিংবা আপনার পলিউশন কমে যাবে এমন কিছু না। পেট্রোলের দাম তো ধাপে ধাপে গত ৩০ বছরে বা ৫০ বছরে আস্তে আস্তে বেড়েছে। পেট্রোল বলেন বা ফুয়েল বলেন বা প্রাকৃতিক গ্যাস বলেন সবকিছুর দামই আস্তে আস্তে বেড়েছে। কিন্তু যদি বেড়ে থাকে তাহলে আসলে মানুষের যে ব্যবহারটা আসলে কমে নাই বরঞ্চ বেড়েছে। কারণ পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে মানুষের স্বাভাবিক যে ইনকামটা সেটাও আস্তে আস্তে বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সকল দেশের মানুষই ১৯৭০ সালে যে পরিমাণ ইনকাম করত তার থেকে হয়তো কিছুটা বেড়েছে ইনকাম মানুষের। সো সেই তুলনায় পেট্রোলের দামটা বেড়েছে। আর পেট্রোলের দাম শুধুমাত্র যদি বাড়ানো হয় তাহলেই যদি মানুষ পেট্রোল ইউজ করা বন্ধ করে গাড়ি বন্ধ করে বসে থাকতো, সেরকমও না। আসলে পেট্রোলের দামটা বা ফুয়েলের দামটা অ্যাজ এ হোল বাড়ানোর সাথে সাথে আপনার মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় এবং যাদের এসেনশিয়াল, কারণ মানুষের প্রাইভেট ভেহিকেল থাকে হচ্ছে হয়তো 30-40% রাস্তায়। অনেক সময় দেখা যায় এসেনশিয়াল ভেহিকেলও থাকে, যেমন আমাদের মালপত্র পণ্যবাহী বিভিন্ন মালামাল বহনকারী ইয়ে থাকে, ভেহিকেল থাকে। এছাড়া আমাদের অ্যাম্বুলেন্স থাকে, অন্যান্য অনেক প্রয়োজনীয় ভেহিকেল থাকে যাদেরকে পেট্রোলের দামটা বাড়ালে এটা দিস উইল বি আ বার্ডেন টু দেম। সো এইটাকে আমরা পয়েন্টিংটা আমি বলে দিচ্ছি, রচনাটা আপনারা নিজেরা এটা লিখে নিতে পারবেন। প্রথম যে পয়েন্টিং এখানে করবেন, প্রথম কিছু সাপোর্টিং পয়েন্ট এখানে দিবেন বা আপনি যদি সাপোর্ট না করেন নন সাপোর্টিং পয়েন্ট দেবেন। সো আমি এটাকে সাপোর্ট করছি না যে শুধুমাত্র পেট্রোলের দাম বাড়ানোটাকেই আমি এটার সলিউশন মনে করছি না। So I would say that I strongly disagree with this statement that increasing the price of petrol alone can solve the issue of traffic and pollution, because this would be a burden on the general population who have no other way than to commute every day. So uh, g- if you if you raise the price of petrol, that would mean that eventually the public transport will also suffer. That will result in the ticket price rise, and the general population at the end of the day will suffer the most. So I don't agree with this statement which says that petrol price hike or petrol increasing the price of petrol will be a solution for these problems. Whereas uh, systematic road traffic and discipline in the road is the first thing that you need to teach people. Other than this, nothing will solve the traffic issue or the pollution issue, because we see in the most developed nations where education is 100% or literacy rate is 100%, they are the best nations when it comes to road safety or traffic or pollution, because it has a direct correlation between education and educating the general public about the traffic rules and how not to pollute the city that you are living in. So, raising the price of cars or raising the price of petrol or making roads more expensive for private vehicles is not ever a solution. The more easier solution or the more effective solution is educating the general public about the concerning factors and how to maintain the discipline on road and how not to pollute their vehicles. So educating people is a better way. সো এইটার দিকে আপনি এমফেসাইজ করে আপনি আপনার রচনাটা লিখতে পারবেন। সো এইটা আপনাদের জন্য টাস্ক থাকলো, এই রচনাটা অবশ্যই আপনারা লিখবেন এবং সেটাকে আপনি ২৫০ ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, প্লাস মাইনাস 30 ওয়ার্ডস হতে পারে। এবং প্রথমে আপনি ২টা পজিটিভ বা ৩টা পজিটিভ পয়েন্ট বলবেন আপনি যেটাকে সাপোর্ট করছেন, তারপরে ২টা নেগেটিভ পয়েন্ট বলবেন, তারপর উপসংহার। প্রথমে একটা ২ বা ৩ লাইনের একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেবেন। দ্যাটস অল, ভেরি ইজি, একটা সাধারণ রচনার মতোই। সো এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, থ্যাংকস ফর জয়নিং টুডেজ ক্লাস। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড ডে।